বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল 1 অক্টোবর চ্যানেল আই এর জন্মদিন। 16 বছরে পা দিচ্ছে চ্যানেল আই। স্লোগান হিসেবে নির্ধারিত হয়েছে তারুণ্যের 16। তরুণ চ্যানেল আই। একই দিনে বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব প্রবীণ দিবস। বিশ্বজুড়ে বিশ্বের কোথাও কোথাও প্রবীণের সংখ্যা অনেক বেশি, কোনো কোনো দেশে নবীনের সংখ্যা, যেহেতু প্রবীণের উল্টো কথা বলতে হলে নবীন বলতে হবে, তাদের সংখ্যা অনেক বেশি। এই প্রবীণরা কেমন আছে, প্রবীণদের জন্য অন্যদের কি করণীয়, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য যারা আজকের আমার অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন ডক্টর এনামুল হক। তিনি বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান, ভিজিটিং এক্সপার্ট জাতিসংঘের এবং ল কমিশনেরও তিনি প্রাক্তন সদস্য, এবং সেই সঙ্গে বাংলাদেশের প্রবীণ হিতৈষী সংঘের প্রাক্তন সভাপতি। তারপরে রয়েছেন ডক্টর এএসএম আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক এবং বর্তমানে মহাসচিব, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ। আমার ডানে বসা আছেন ডক্টর সরদারে নাইম, চেয়ারম্যান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এবং চেয়ারম্যান ঢাকা এভারগ্রিন রিটায়ারমেন্ট হোমস। এবং তারপরে রয়েছেন ডক্টর শামস মনোয়ার, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, অ্যাপোলো হসপিটাল এবং ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা এভারগ্রিন রিটায়ারমেন্ট হোমস। এবারের প্রবীণ দিবসের স্লোগান হিসেবে নির্ধারিত হয়েছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, প্রমোটিং আ সোসাইটি ফর অল, যার বাংলা করা হয়েছে বাংলাদেশে থাকবো না কেউ পেছনে, করব সমাজ অ্যাকশনে। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। আমি আপনাদের প্রত্যেকের জন্য প্রথমে সূচনা বক্তব্য রাখবার জন্য 1 মিনিট করে সময়, এবং এই 1 মিনিটে আপনাদের কাছে আমি শুনতে চাইব যে প্রবীণ কে, মানে প্রবীণের সংজ্ঞা কি, কাকে আমরা প্রবীণ বলবো। ডক্টর এনামুল হক যদি শুরু করেন। কাকে প্রবীণ বলবো, এবং সেই সঙ্গে এই 1 মিনিটের মধ্যে যদি আপনারা প্রত্যেকে বলেন যে বিশ্বজুড়ে প্রবীণরা কেমন আছে বলে, সামগ্রিকভাবে কেমন আছে বলে মনে করেন আপনারা। আমি প্রবীণ বলতে সাধারণভাবে ভাববো যারা নবীন নয়, তবে একটা ডেফিনেশন আছে বয়সের, নিউমেরিক্যাল স্টেজ। বাংলাদেশে এটা 60, অন্য জায়গাতে 65। আমি কেমন আছে বলতে যে আমি বলবো যে ভালো আছে, এবং ওই থিওরিতে বিশ্বাস করতে হবে ওল্ড ইজ গোল্ড, দেন এভরিথিং উইল বি বেটার। ডক্টর আতিকুর রহমান। আসলে বার্ধক্য এটা মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আরো দুঃখজনক হলো মানুষ এ ব্যাপারে প্রস্তুত না। আমাদের শুধু দেশে না, সারা পৃথিবীতে এই 21 শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বার্ধক্য। এবং এই বার্ধক্য যদি মোকাবেলা করতে হয় তাহলে সামগ্রিকভাবে আমাদের চিন্তা করতে হবে। এবং প্রবীণরা আসলে ভালো নেই, কারণ তারা তাদের যে অধিকার ভিত্তিক যা পাওয়ার তা কিন্তু তারা পাচ্ছেন না, এবং তারা আরো দুশ্চিন্তাগ্রস্ত যে নবীনরা যখন প্রবীণ হবেন তারা আরো ভয়াবহ সমস্যার মধ্যে পড়তে যাচ্ছেন। যিনি আপনার পাশে বসা প্রবীণ, আপনার পূর্বসূরি, তিনি বলছেন ওল্ড ইজ গোল্ড, প্রবীণরা ভালো আছে। যদি আপনি বলছেন, দর্শক ডক্টর আতিকুর রহমান সম্পর্কে বলা ভালো যে তিনি দীর্ঘদিন ধরে প্রবীণ হিতৈষী সংঘের সঙ্গে যুক্ত আছেন, যদিও প্রবীণ হিসেবে কিনা এটি আমার যথেষ্ট সংশয় রয়েছে। তাকে দেখেও দর্শকরা বুঝতে পারবেন যে প্রবীণ তিনি এখনো হয়েছেন কিনা, এবং যে সময়টাতে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন প্রবীণ তিনি ছিলেন কিনা এই আলোচনার মধ্যে আসতে পারে। কিন্তু যুক্ত থাকবার যে কারণ, তার প্রধান কারণ হচ্ছে তিনি এই বিষয় নিয়ে গবেষণা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে একটি কোর্স বোধহয় চালু হয়েছে এবং সেটি তিনি তত্ত্বাবধান করছেন। ডক্টর সরদারে নাই। বিশ্ব প্রবীণ দিবস পালনের প্রাক্কালে আমি বলতে চাই যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, প্রমোটিং এ সোসাইটি ফর অল যে স্লোগান নিয়ে আমরা যাচ্ছি, অবশ্যই প্রবীণ বলতে আমরা 60 অ্যান্ড অ্যাভাব ধরে নিচ্ছি। এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আগামীকাল আড়ম্বরের সাথে এই দিবসটি পালন করবে, শুধুমাত্র প্রবীণদের অবস্থা জানার জন্য না, প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য। এদেশে জেরিয়াট্রিক মেডিসিন বা জেরিয়াট্রিক প্রবলেম নিয়ে এখন পর্যন্ত সেভাবে ডাক্তাররা এগিয়ে আসেননি। সেজন্যই আমি শামস মনোয়ার আমরা মিলে যে ঢাকা এভারগ্রিন রিটায়ারমেন্ট হোম যেটাতে হাত দিয়েছি, সেটা কিন্তু এই জেরিয়াট্রিক প্রবলেম নিয়ে তার পাশেই, যে আমরা বলতে চাচ্ছি যে উই হ্যাভ অ্যানাদার স্লোগান ফর দ্যাট, যে
রিডিফাইনিং দ্য গোল্ডেন ইয়ার্স অফ লাইফ। উই বিলিভ, আমি এনামুল হক স্যারের সাথে একমত, যে 60 বছর এবং 60ঊর্ধ্ব বয়সটাকে আমরা গোল্ডেন ইয়ার্স অফ লাইফ হিসেবে খুঁজে পেতে চাই। এটি বোধহয় এখনো মানে আন্তর্জাতিকভাবে 60 বছর, বাংলাদেশে কি বাংলাদেশে 60 বছর, যেটা ডেভেলপড দেশে 65। যে আসলে বয়স কোন বয়সে যে মানুষ প্রবীণ হয় সেটা জানে না। এ কারণে কিন্তু জরা বিজ্ঞানীদের ধারণা ক্রনোলজিক্যাল এজ দিয়ে ধরা হবে। জাতিসংঘ যেটা বলছে সেটা হলো যে 65 হলো ডেভেলপড কান্ট্রিজের জন্য, আর আমাদের মতো এরকম দেশের জন্য 60। এবং শুনলে খুশি হবেন যে গত বছর যে প্রবীণ বিষয়ক জাতীয় নীতিমালা সরকার অনুমোদন করেছে, সেখানে 60 বছর হলেই তাকে প্রবীণ হিসেবে গণ্য করা হয়। এক্স্যাক্টলি। এবং সেটাই যে আমরা প্রবীণের পাশে, প্রবীণ হিসেবে এবং নবীন অবস্থাতেও দাঁড়াতে চাই বলেই আমরা প্রবীণদের নিয়ে চিন্তা ভাবনা শুরু করছি এবং এগিয়ে যাচ্ছি। আপনাদের হসপিটালেও বোধহয় একটি সেন্টার আছে। হ্যাঁ, আমরা রাইট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল অনেক আগেই এটি জেরিয়াট্রিক ইউনিট করেছে এবং যেখানে প্রবীণদের জন্য স্পেশাল চিকিৎসা দেওয়ার আমরা ব্যবস্থা করি। ডক্টর শামস মুনার। ধন্যবাদ। আপনি যে প্রথম প্রশ্ন করলেন প্রবীণ কারা, একটা তো স্যার বলে দিলেন যে এটা লিগ্যাল ডেফিনেশন বাংলাদেশ গভর্নমেন্ট সেট করেছে 60 বছর বয়সে। মেডিকেল সায়েন্সে অ্যাকচুয়ালি আমরা ধরি অ্যাকচুয়ালি 65 থেকে 75। এটা ইউরোপে 65 ধরে, ইউএসএ তে, নর্থ আমেরিকাতে 65 শুরু, মানে 65 এর আগে প্রবীণ ধরা হয় না। 65 থেকে 75 এর ঊর্ধ্বে গেলে এটা নর্থ আমেরিকা 75 প্লাস তারা তাদের প্রবীণ ধরা হয়। যদিও সিনিয়র সিটিজেন বাই ল নর্থ আমেরিকা 65 থেকে শুরু হয়ে যায়। আচ্ছা। কিন্তু ক্লিনিক্যাল মেডিসিনে প্র্যাকটিস শুরু হয় 75 থেকে। তবে এটা প্র্যাকটিসটা আজকাল চেঞ্জ হয়ে যাচ্ছে। যে সেই প্রসঙ্গে যে আপনি যে সেকেন্ড কোশ্চেনটা করলেন প্রবীণরা কেমন আছেন, তার কারণ মেডিকেল সায়েন্সে দেখা যায় যে যারা জেরিয়াট্রিক যখন লেভেল হয় তাদের অনেক রাইট ট্রিটমেন্ট ডিনাইড হয়ে যায়। কেন হয় এটা শুধু আমাদের দেশে সবখানি এটা ইউনিভার্সাল হয়। এটা এই ট্রেন্ড থেকে মেডিকেল সায়েন্স সরে আসছে আজকাল। কিন্তু মেডিকেল সায়েন্সে ক্রনোলজিক্যাল এজটা আমরা খুব গুরুত্ব দিই না। আমাদের মোর ইম্পর্টেন্ট হলো তার ফিজিক্যাল ফিটনেস। ওনার বয়স কত কিছু যায় না, ওনার শরীর কেমন আছেন, উনি চিকিৎসা কতটুকু তার ডিপেন্ড করবে তার উপরে। খুব ইম্পর্টেন্ট জিনিস আজকাল আমাদের বয়সটা আমরা সেজন্য আমরা খুব হিসাবে ধরি না, যদিও বয়সটা ডেফিনেশন আসে আমাদের ওষুধ অ্যাডজাস্টমেন্ট ইত্যাদির জন্য। বয়সের ক্ষেত্রে অনেকে বয়স দিয়ে তো বোঝাও যায় না। জি জি এক্স্যাক্টলি। অনেকে 60 ইয়ার্সের লোককে হয়তো মনে হচ্ছে 50, যেমন গ্রামেগঞ্জে 45 কে মনে হচ্ছে 60। সেক্ষেত্রে যেটা বলা হয় যে আসলে প্রবীণদেরকে 3 ভাগে ভাগ করা হয় গ্লোবালি। একটা হলো ইয়াং ওল্ড, যারা আমরা বাংলাদেশে বলি যে 60 থেকে 70, তারা নবীন প্রবীণ। মধ্যম প্রবীণ হলো 70 থেকে 80, আর অতি প্রবীণ হলো 80 এবং তার উপরে। এবং 3 ধরনের প্রবীণের সমস্যা, চাহিদা, প্রয়োজন কিন্তু আলাদা। এবং আমরা অনেক সময় ভুলে যাই যে প্রবীণদেরকে বলা হয় যে প্রবীণরা এক ধরনের শিশু। সেই শিশু হলো যাদের 80-র উপরে বয়স হয়ে গেছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে পৃথিবীতে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনে 80 এবং তার বেশি বয়সী প্রবীণরা কিন্তু সারা পৃথিবীব্যাপী ক্রমেই বেড়ে যাচ্ছেন। এবং এখন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 1,20,00,000 মানুষ আছেন যাদের বয়স 60-এর উপর, অর্থাৎ প্রবীণ। এবং এরা 2025 সালে এদের সংখ্যা হয়ে যাবে প্রায় 2 কোটি, এবং 2050 সালে এদের সংখ্যা হবে প্রায় 4 কোটি। এবং আরো আশ্চর্য হবেন যে তখন শিশুদের সংখ্যার থেকে প্রবীণদের সংখ্যা বেড়ে যাবে। কারণ বাংলাদেশে তো এখন 70% বয়স 40-এর নিচে, সেই ধরনের অর্থাৎ বার্ধক্য কিন্তু ভয়াবহ রকম ভাবে বেড়ে যাচ্ছে এবং শিশুদের সংখ্যা কমে যাচ্ছে। সো এখানে তুলনামূলক বিচারে প্রবীণ ডক্টর এনামুল হক আছেন প্রবীণ হিসেবে, প্রবীণতম আর কি, প্রবীণতম বয়সের ডেফিনেশনে স্যার একমাত্র প্রবীণ। এবং বেশ প্রাউডলি তিনি বলেছেন ওল্ড ইজ গোল্ড। আমরা একটু আপনার প্রবীণ হিসেবে আপনার এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাই, যে আসলে কেমন বোধ করেন নিজের জন্য এবং চারপাশে যারা আছেন। এখানে বাংলাদেশ আবার উন্নত বিশ্বের বিবেচনা আনতে পারি আমরা। বাংলাদেশের ভেতরে নানা ধরনের বৈষম্য আছে, শহরে যারা থাকেন, গ্রামে যারা থাকেন, তাদের এক্সপেরিয়েন্স ডিফারেন্ট। ডক্টর আতিক হয়তো এই বিষয়ে পরে আরো বলবেন, একটু শুনি আপনার কাছ থেকে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আপনি কি ব্যক্তিগতভাবে নবীন প্রবীণ নাকি? না, আমার বয়স ঠিক 76। কোন দিকে দিবেন ইট ইজ আপ টু ইউ। তিনি মধ্যম, যিনি চলেন তফাতে, উত্তম নিশ্চিন্তে চলেন অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। তা আমি বোধহয় ওই ধরনের মধ্যম নাকি জানি না। আমি দুটো জিনিসে বিশ্বাস করি, যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যাই অসুবিধা থাকুক না কেন, আমাদের যদি নীতি নির্ধারণটা একটু গঠনমূলক হয় এবং সেখানে যদি
সব জায়গাতে যে কোনো প্রজেক্টে আপনি নেন না কেন, ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস। আজ যে আপনি পহেলা কাল সকালে পালন করবেন, এটাতে কি অনুষ্ঠান করলেন, কয়টা র্যালি হলো, আর কতটা মানববন্ধন হলো, এর চেয়ে বোধহয় বড় জিনিস আপনার মেসেজটা কয়জনের কাছে গেল। এখন মেসেজ কয়জনের কাছে গেল, ইট ডিপেন্ডস অন বোথ এ জিও অ্যান্ড এনজিও। আমরা বরাবর দেখছি যে এই দিনে জিও এনজিও মিলে, সরকার হয়তো সব খরচ চালাতে পারে না, সম্ভবও নয়, এই জন্য এনজিওদের সাহায্য নেন। আমি এই জায়গাতে 2 টার্ম প্রেসিডেন্ট ছিলাম বলে আমি বিখ্যাত একজন মনীষীর কথা বলছি, নেলসন ম্যান্ডেলা। আমি ডারবানে গেছিলাম, সেখান থেকে জোহানেসবার্গ। তো ওনার সঙ্গে দেখা হয়েছিল এই প্রসঙ্গে। উনি আমাকে হাসতে হাসতে বলছে যে, আর ইউ দি ইয়াংগেস্ট ওল্ড ম্যান? কারণ তখন আমি কেবল প্রেসিডেন্ট হয়েছি, প্রবীণ হিতৈষী, এবং কফিলউদ্দিন মাহমুদ আজকে বেঁচে নেই। সম্পর্কে একটু আমরা শুনবো আপনার কাছে। তো তখন উনি এটা বলাতে আমার একটা ভালোই লাগলো যে আই হ্যাভ এনাফ টাইম টু ডু সামথিং। তো আমি যেখানেই যাই ওই ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস, এবং এটা বলতে বলতে একই কথা 10 বার না বললে কিন্তু আপনার মনে দাগ কাটে না। আজকে অনেক গ্রামের লোকও কিন্তু জানে যে এই 1 তারিখ আমাদের অধিকারের তারিখ। অধিকার কথাটা কিন্তু সার্বজনীনভাবে আছে। এখন অনেক দিন থেকে এটা একটা মুভমেন্ট চলছে। আপনি শুনে খুশি হবেন যে 2013 সালে সরকার 2টো ভালো কাজ করেছে এই প্রবীণদের ক্ষেত্রে। আমার কাছে একটা বই আছে, আমি যাওয়ার আগে আপনাকে দিয়ে যাব। এখানে দেখেন পরিষ্কার লেখা আছে জাতীয় প্রবীণ নীতিমালা 2013। নট দ্যাট যে এটি প্রথম, এর আগেও হয়েছে, রিভিশন হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে, মানে টু দি কনটেক্সট অফ দি প্রেজেন্ট ডে সার্কামস্টান্স, যেটা যেটা দরকার সেটা আসতেছে। এর চেয়ে একটা বড় জিনিস হয়েছে, যেটা পিতামাতার ভরণ পোষণ আইন 2013। আপনি ল কমিশনের কথা বললেন, এই জন্য আমি আইনের দিকে যাচ্ছি। এই যে পিতামাতার ভরণ পোষণ 2013 আইন আগে ছিল না। ক্রেডিট গোজ টু দোজ হু ফর্মুলেটেড দিস। তবে এটা কোনো একদিনের ফসল নয়। ফিলিংসটা কেমন, মানে এই যে যখন শুনি যে পিতামাতার ভরণ পোষণ আইন করতে হবে, পিতামাতার জন্য ভরণ পোষণের আইন করে বাধ্য করতে হবে, ওই যে আপনি ওল্ড ইজ গোল্ড বলেছেন, ডক্টর আতিক এক কথা বলে দিয়েছেন যে ভালো নেই। আসলে আমি যে ভালো নেই যে তার একটা বড় প্রমাণ কিন্তু এই আইন। শোনেন, আমি 2টো জিনিসে বিশ্বাস করি। আমার যাই অসুবিধা থাকুক না কেন, আমি আশাবাদী মানুষ, এবং আমার মনে হয় যে আজ হোক কাল হোক আমাদের সেই স্বপ্নটা কিছুটা হলেও বাস্তবায়িত হবে। ওই নচিকেতা ঘোষের একটা লাইন আছে, খুব হৃদয় বিদারক লাইন। ওই গানের লাইনটা আপনারা সবাই জানেন, আমি এটা বলতে চাচ্ছি না। এই পিতামাতার ভরণ পোষণ, আপনি যেহেতু অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস আমি যাচ্ছি, যারা জানে না গানটা তাদের জন্য আপনি, আচ্ছা তাদের জন্য একটাই বলছি যে দেখেন গানের লাইনটা বলছি। ও গানের লাইনটা, ওটা ভালো গায়ক ওনারা আছেন। তো এখানে বৃদ্ধাশ্রম নিয়ে যে গান, অক্টোবর 27, 2013-তে এই আইনটা প্রকাশ হয়েছে। প্রকাশ মানে গেজেট হয়েছে। আইন কিন্তু গেজেট না হওয়া পর্যন্ত ইট ক্যানট বি গিভেন এফেক্ট টু। এখানে বলছে সন্তান কর্তৃক পিতামাতার ভরণ পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রণীত আইন। তাহলে এই যে দি ভেরি প্রিয়েম্বল, পিতামাতার ভরণ পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে। এখন এটা আপনি যেটা বলছেন, এটা আমি আপনার সঙ্গে একমত যে আইন দিয়ে সবকিছু হয় না। এই ভ্যালুসটা, এই অ্যাওয়ারনেসটা ছোটবেলা থেকে তৈরি করতে হবে। অভিভাবকের কাছ থেকে হোক, শিক্ষকের কাছ থেকে হোক, সুহৃদের কাছ থেকে হোক, শুভার্থীর কাছ থেকে হোক। বা সেই বন্ডেজটা কেন, আপনারা চিকিৎসকরা ভালো বলতে পারেন, সেই বন্ডেজটা কেন তৈরি হলো? এখানে মেলা কিছু আছে। একটা আমি করে বলতে বাধ্য হচ্ছি এই জন্যে যে অন্য আইনের চেয়ে এখানে কোন সন্তান কর্তৃক ধারা 3-এর যে কোনো উপধারার বিধান কিংবা 4-এর বিধান লঙ্ঘন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থ দণ্ডিত হইবে, বা উক্ত অর্থ অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ডে দণ্ডিত হইবে। ইটস এ ভেরি স্টাবর্ন কনভেন্ট। এখন এইগুলো দিয়ে হয় না। আপনার বিবেক সবচেয়ে বড় আইন, আপনার দেশের এক্সটেন্ট ল বড়, কনস্টিটিউশন বড়, ধর্মীয় গ্রন্থ বড়, তবে সবচেয়ে বড় আপনার আমার নিজের বিবেক। আজকে আমি ওই একটা থিওরিতে বিশ্বাস করি, আমি রিটায়ার্ড কিন্তু আই এম নট টায়ার্ড। I am retired but I am not tired. I am doing all the job which is feasible for me. সেই হিসেবে আমি বলছি
যে এই যে যেটাকে বলা হচ্ছে যে অবহিতকরণ এবং যেটা আপনার মনে দাগ কাটতে পারে, এই পারসেপশনটা যদি দেখেন আজকে অনেকখানি ভালো কাজ হচ্ছে এবং আমার মনে হয় প্রবলেমের কোনো শেষ নাই। কিন্তু তবু এটা যদি আমরা পার্সু করতে থাকি, এবং সবচেয়ে বড় কথা, যখনই পার্সু করেন কোনো আইন কিন্তু সার্থক হবে না যদি না ইট ইজ অ্যাপ্লাইড ইকুয়ালি টু দি ইনকামবেন্ট অর ভিকটিম, হোয়াট এভার ইউ মে সে। আনফর্চুনেটলি আমাদের এই সাইডটা law is to be equal for everybody, but second line is more important. It must be reflected that has been implemented equally. তো আমি আশা করব যে এই আইনের মাধ্যমে নয়, আমাদের বিবেককে জাগ্রত করে আমরা আরেকটু এগিয়ে যাব পুরাতনদের দিকে দেখে। সব পুরাতনই খারাপ নয়, পুরাতন থেকে কিছু না নিলে এক্সপিরিয়েন্স কথাটাই তো থাকবে না। আসছি আবার আপনাদের কাছে। ডক্টর নাইম, আমি একটু আপনার কাছে শুনতে চাইব, এই যে ভরণ পোষণ আইন, এর মধ্য দিয়ে আসলে সমাজের একটা চিত্র কিন্তু ফুটে উঠছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে উন্নত বিশ্বে এই সমস্যাটা আরো প্রবলভাবে আছে, বাংলাদেশও আছে, এবং তার একটা লক্ষণ হচ্ছে যে প্রচুর ওল্ড হোম এখন তৈরি হচ্ছে, সেখানে অনেকেই যাচ্ছেন, আপনারাও একটু উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু আসলে কি এই প্রবীণদের, বিশেষ করে যাদের সন্তান এবং অ্যাবল সন্তানরা আছেন এবং সমাজে বেশ ভালোভাবে আছেন, তাদের বাবা মায়েদের ওল্ড হোমে যাবার বা এই যে আপনারা যেরকম করছেন রিটায়ারমেন্ট হোমস, সেগুলোতে যাবার জন্য কোনো প্রয়োজন পড়ে কিনা, বা এটি সমাজের কোনো ভালো চেহারা কিনা? আচ্ছা, গুড, খুব ভালো প্রশ্ন করেছেন। তো আমি প্রথমেই এনামুল হক সাহেব এবং আতিক সাহেবের কথার ধরেই শুরু করছি। স্যার যেখানে বলছেন যে ওল্ড ইজ গোল্ড, ওখানে উনি বলছেন বৃদ্ধরা বা প্রবীণরা ভালো নেই। তো তার মানে সমাজে পাশাপাশি দুটো গ্রুপই থাকছে। একটি গ্রুপ যথেষ্ট ভালো থাকতে পারেন এবং থাকার মতো ক্ষমতা তাদের আছে। সব ওল্ড ইজের তার কোনো উপায় নাই, সন্তানের পয়সা দিয়ে তাকে বাঁচতে হবে, সেটা আমি বিশ্বাস করি না। আমি রিটায়ারমেন্ট হোম প্রজেক্টটা কেন হাতে নিয়েছি? সন্তানের পয়সা দিয়ে বাঁচতে হবে এরকম ভাবনাটাই বা কেন আসবে? সন্তান তো তৈরি হয় বাবা মায়ের পয়সায়, বাবা মায়ের এক্স্যাক্টলি। তো বাবা মারও যে পয়সা থাকবে না অ্যাট ওয়ান স্টেজ, সেটাই আমরা ধরে নিচ্ছি কেন? সাপোজ আজকে যে প্রবীণ যা টেক কেয়ার করার প্রশ্ন আসছে সন্তানের মাধ্যমে, তার নিজেরও তো সম্পত্তির কোনো অভাব নাও থাকতে পারে, উনিও তো প্রবীণ। সাপোজ আমি বিশ্বাস করি, যেমন আমি একটি কথা বলি, একটি ছোট কাহিনী দিয়েই বলছিলাম আমি জাপানে যখন আমি ছিলাম, যখন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তৈরি করি, ডক্টর সুগানামি ওনার নিজের একটি রিটায়ারমেন্ট হোম ছিল। জাপানে প্রচুর রিটায়ারমেন্ট হোম আছে। রিটায়ারমেন্ট হোমে যারা আছেন তারাই ডিস্ট্রেসড এবং কেউ তাদের দেখার নাই তা না, তারা কেপেবল মানুষ, তারা ইচ্ছে করে রিটায়ারমেন্ট হোমে আসেন এবং তারা থাকেন। আমি একদিন সকালবেলা আমাকে ডক্টর সুগানামি যখন নিয়ে গেলেন রিটায়ারমেন্ট হোমটি দেখতে, আমি দেখলাম একজন 90 বছর বয়সের এবং একজন 95 বছর বয়সের দুজন জাপানিজ বৃদ্ধা টেবিল টেনিস খেলছেন সকাল 10টা-11টার দিকে, ঠিক ব্রেকফাস্টের পরপরই। দে ওয়ার এনজয়িং দেয়ার টাইম, দে ওয়ার এনজয়িং দেয়ার লাইফ। তো বৃদ্ধ বয়সে, যেটা আমি বলছিলাম যে রিডিফাইনিং দ্য গোল্ডেন ইয়ার্স অফ আওয়ার লাইফ, যে বৃদ্ধ বয়স মানেই শুধু আমাকে অপেক্ষা করতে হবে মৃত্যুর জন্য, বা চলে যেতে হবে, বা সারা বছর অপেক্ষা করতে হবে সন্তানের জন্য কখন তারা আসবে আমাকে দেখবে, তা নয়। বৃদ্ধদেরও একটি সোসাইটি দরকার, যেটা এবার আমরা দেখছি লিভিং নো ওয়ান বিহাইন্ড, প্রমোটিং এ সোসাইটি ফর অল। বৃদ্ধদের একটা সোসাইটি থাকতে হবে, বৃদ্ধা এবং আমরা যারা প্রবীণ হতে যাচ্ছি তারাও একটা সোসাইটি পাবো। এবং রিটায়ারমেন্ট হোমের কনসেপ্টই হলো, সেদিনই আমি স্বপ্ন দেখেছিলাম যে যদি কখনো 50 বছর পার হই এবং ক্ষমতা যদি হয়, আল্লাহ যদি হেল্প করেন, তাহলে এ ধরনের একটি প্রজেক্ট করব যেখানে আমিও 90 বছরে যদি বেঁচে থাকি তখনও যেন এ ধরনের খেলাধুলা করেই সময় কাটাতে পারি। তো প্রবীণ, আমরা 51বর্তী ফ্যামিলিতেই এতদিন অভ্যস্ত ছিলাম, কিন্তু সেই সময় কি এখন আছে? আমি আমার পিতামাতাকে কতটুকু সময় দিতে পারি? আমি বিং এ ডক্টর, বিং এ প্রফেশনাল, আমি আমার পিতামাতাকে কতটুকু সময় দিতে পারি? হ্যাঁ, তার ভরণ পোষণ হয়তো আমি দেখছি, কিন্তু ভরণ পোষণটাই কি সব? তার জীবনে কি আর কিছু প্রয়োজন নেই? সেই প্রয়োজনটা থেকেই কিন্তু এই যে রিটায়ারমেন্ট হোম আমরা করছি, সেটা ঠিক হোম না বলে আমি এটাকে রিটায়ারমেন্ট রিসর্ট বলতে চাই। একটি 5 স্টার ফ্যাসিলিটি সম্পন্ন একটি রিসর্টে আমি আমার জীবনের শেষ বছরগুলো যদি আনন্দের সাথে কাটাতে পারি, যেখানে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে, সুইমিং পুল থেকে শুরু করে, জিম থেকে শুরু করে, প্রেয়ার রুমও থাকবে, লাইব্রেরি থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার পাশেই একটি হসপিটালও থাকবে,
যেখানে আমি অসুস্থ অবস্থায় নিজের চিকিৎসাও পাবো। এবং জেরিয়াট্রিক মেডিসিন, প্রথমে আমি যেটা বলছিলাম, এই কনসেপ্টটা এদেশে খুবই নতুন। জেরিয়াট্রিক মেডিসিনের যদি স্পেশালিস্ট বলা হয়, এখনও সম্ভবত একজনও দাঁড়াবেন না যে আমি জেরিয়াট্রিক মেডিসিনের স্পেশালিস্ট, অথচ সব ফিল্ডেই কিন্তু স্পেশালিস্ট দাঁড়াচ্ছে। এখন সময় এসছে যে প্রবীণদের, শামস মনোয়ার হয়তো পরে আরও বলবে, যে প্রবীণদের কি কি ধরনের সমস্যা হতে পারে, কি ধরনের সমস্যার কি ধরনের চিকিৎসা হবে, সেগুলোর তো একটা আলাদা ক্যাটাগরি আছে। স্পেশালাইজেশনের যুগ, সুতরাং এখানেও স্পেশালিটি ডেভেলপ করবি। আগামীকাল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এই বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করতে যাচ্ছে কিন্তু সেই থিমটাই নিয়ে, যে আমরা প্রবীণদের সুস্থ দেখতে চাই, ভালো দেখতে চাই। শুধুমাত্র তাদের ভরণ পোষণের অভাব বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানুষের যেমন ফিজিক্যাল নিড আছে, তার মেন্টাল নিডও আছে। একটি পার্টিকুলার বয়সে একটি পার্টিকুলার গ্রুপ অফ পিপল যদি একসাথে বসবাস করে, তাহলে যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশটিও সম্ভবত এই সোসাইটিটাও আমাদের বৃদ্ধ বয়সে প্রবীণদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যাপার। এবং রিটায়ারমেন্ট হোম কিন্তু সেটাই রিফ্লেক্ট করে। সুতরাং রিটায়ারমেন্ট হোমে যারা যাবে, তারা সেই আইনের মাধ্যমে সন্তানের কাছ থেকে টাকা নিয়ে সেই রিটায়ারমেন্ট হোমে থাকবে এমন কিছু না। সুতরাং এটা নেগেটিভলি দেখার কিছু নাই। সামর্থ্যবান যারা তাদের জন্য অবশ্যই, যাদের সামর্থ্য কম, এরকম রিটায়ারমেন্ট ভিলেজ বা রিটায়ারমেন্ট হোমও আছে এবং সেখানেও তৈরি হচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, রিটায়ারমেন্ট হোম কনসেপ্টটা সারা পৃথিবীতেই খুবই পপুলার একটি কনসেপ্ট। এবং এ ধরনের রিটায়ারমেন্ট হোমে ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু এ ধরনের রিটায়ারমেন্ট হোমের প্রয়োজনীয়তা কিন্তু ইটস এ ডিমান্ড অফ টাইম। না, আসলে আমি যে কথাটা বলতে চাই, আমি খুবই দুঃখিত যে আমাদের তথ্যগত বার্ধক্য সম্পর্কে এত আমরা উদাসীন, যে আমরা আসলে অনেক তথ্য সম্পর্কে জানি না, জানতে চাই না। কারণ আমার আকর্ষণ হলো যুবক শ্রেণীর প্রতি। যেমন আমি ওয়েলকাম জানাচ্ছি তৃতীয় মাত্রাকে, যে শেষ পর্যন্ত বার্ধক্য নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বহু পরে। এইভাবেই আস্তে আস্তে প্রবীণরা পেছনে যায়। আপনি দেখবেন, যেটা হয়তো আমাদের কথার মধ্যে আসছে, যে ওল্ড হোম অনেক আছে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এখন প্রায় 1 কোটি প্রবীণ বাংলাদেশে ওল্ড হোমে ব্যবস্থা আছে মাত্র 1500 জনের। তাও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সরকারের মাধ্যমে এখানে 50 জনের ব্যবস্থা আছে, এবং আরো 2-1টা এনজিও যেরকম বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, সেখানে 1200-র মতো আছে, সব দিয়ে 1500। আসলে ওল্ড হোম মুসলিম কালচারে এটা আসলে কখনোই পৃথিবীর কোথাও এটাকে এনকারেজ করা হয় না। কিন্তু পার্শ্ববর্তী দেশের কথা যেটা ডক্টর নাইম বললেন, ভারতে, শ্রীলঙ্কা, সারা পৃথিবীতে অন্য ধর্মাবলম্বী সমাজে কিন্তু ওল্ড হোম আছে। আরেকটি বিষয় হলো যে, সেটা হলো যে আমাদের এখন 1,20,00,000 প্রবীণের মধ্যে আপনি বলতে পারেন প্রায় 1 কোটি কিন্তু দরিদ্র, কারণ তাদের কোনো কাজ নেই, তাদের স্বাস্থ্য ভালো না, এবং তারা নানাভাবে বিভিন্ন সমস্যাগ্রস্ত। যে কথাটা ডক্টর নাইম বলছেন সেটা এত প্রয়োজন, কারণ একদিকে কথা হলো যে এইজিং হলো বাই প্রোডাক্ট অফ ডেভেলপমেন্ট। যতই পৃথিবী উন্নত হচ্ছে, বার্ধক্য ততই তার সামনে আসছে। এই ধরনের উন্নত মানুষের জন্য ব্যবস্থার প্রয়োজন যেমনি আছে, তেমনি প্রয়োজন হলো দরিদ্র যে আমাদের গ্রামীণ এবং অজস্র প্রবীণ, তাদের ব্যাপারে। আপনি শুনলে খুশি হবেন যে এই প্রবীণদের জন্য প্রথম ব্যবস্থা হয়েছিল 1925 সালে, যখন রিটায়ারমেন্ট পেনশন চালুটা হয়। এবং প্রায় 70-72 বছর কেউ কিন্তু প্রবীণদের জন্য তেমন কিছু করেননি। আমি অবশ্যই ধন্যবাদ দেব আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু 1998 সালে সারা বিশ্বব্যাপী যুগান্তকারী একটা কর্মসূচি, বয়স্ক ভাতা কর্মসূচি চালু করেন, মাত্র 12.5 কোটি টাকা দিয়ে 3.5 লাখ লোকের জন্য। সেটা কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, দেশের অনেক মত পরিবর্তন হয়েছে, কিন্তু এটা নষ্ট হয়নি। সেই 12.5 কোটি টাকা এখন 1000 কোটি টাকা। 3.5 লাখ লোক, প্রবীণ লোক পেত, এখন পাচ্ছে প্রায় 30 লক্ষ লোক। অর্থাৎ দেখা যাচ্ছে সরকার কিন্তু পজিটিভ, রাজনীতি পজিটিভ। এবং আরো শুনলে খুশি হবেন যে দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করছিলাম যে প্রবীণদের জন্য একটা নীতিমালা করার জন্য। 10 বছর আমরা চেষ্টার পরে বর্তমান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমরা গত বছর পেয়েছি যে প্রবীণ বিষয়ক জাতীয় নীতিমালা, এবং পাশাপাশি এই যেটা বলা হচ্ছে যে পিতামাতার ভরণ পোষণ আইন। আপনি শুনলে আরো খুশি হবেন, সরকার সেখানেই বসে নেই, বাংলাদেশের প্রবীণদের জন্য এখন উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হলো যে প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশন করা হবে, এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে সকল প্রবীণ তাদের উন্নয়নের জন্য, তাদের কল্যাণের জন্য, এবং যারা কাজ করে যাচ্ছেন সরকারি বেসরকারি, তাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্য দিয়ে। আপনি আরো খুশি হবেন শুনলে যে আমাদের যতগুলো দেশব্যাপী যে হাসপাতালগুলো আছে, সরকারি হাসপাতাল, এই হাসপাতালে দরিদ্রদের সহায়তা করার জন্য রোগী কল্যাণ সমিতি আছে, সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু সহযোগিতা করা হয়। এইবার প্রথম
প্রত্যেকটা হাসপাতালের এই রোগী কল্যাণ তহবিল থেকে যাতে করে প্রবীণরা একটু সেবা পান, সেই জন্য 1 লক্ষ টাকা করে প্রথমবারের মতো এখানে কিন্তু একটা ফান্ড দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে প্রবীণদের উন্নয়নের জন্য সরকার কিন্তু উদ্যোগী। পাশাপাশি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ 1960 সাল থেকে প্রবীণদের জন্য কাজ করে যাচ্ছে, প্রায় 60টি ব্রাঞ্চ সারা দেশব্যাপী, এবং সেখানে কি ধরনের কাজ? এটা আগারগাঁয়ে সরকারেরই দেয়া একটা জমিতে এখানে একটা হাসপাতাল আছে, 50 বেডের একটা হাসপাতাল প্রবীণদের জন্য, এবং ওল্ড হোম আছে সেখানেও 50 জনের জন্য, এবং এখানে প্রায় 45 জন প্রবীণা থাকছেন। তারা স্বল্প খরচে সেখানে থাকেন। সবাই এককালে সরকারের বা জাতির অনেক বড় বড় পজিশনে ছিলেন, আজকে সেখানে থাকছেন। এবং প্রবীণ সহ সকলের জন্য ওখানে ইনডোর আউটডোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, এবং দেশব্যাপী প্রায় 60টি ব্রাঞ্চ আছে। এই 60টি ব্রাঞ্চের মাধ্যমে প্রবীণদেরকে সেবা দেওয়া হচ্ছে। আপনি শুনলে খুশি হবেন সবার জানার জন্য যে সরকার বর্তমানে এই সংঘকে একটা আর্থিক অনুদান দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এটা বছর 3 আগে ছিল মাত্র 65 লক্ষ টাকা, সরকার এটাকে বাড়িয়ে এখন 3.5 কোটি টাকা করেছে। অর্থাৎ সরকার রাজনীতি কিন্তু প্রবীণদের পক্ষে, কিন্তু মুশকিল হলো আমরা এই ব্যাপারে অবহিত না। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা দেখবেন যে শিক্ষা ব্যবস্থার তেমন কোথাও কিন্তু প্রবীণদের কল্যাণ করতে হবে, আমার বয়স্ক পিতামাতার কল্যাণ করতে হবে, সেগুলো নাই। যে কারণে আজকে আইন করা হচ্ছে, আইনটা কিন্তু খুব একটা জোর জবরদস্তিমূলক না, এটা একটা ধাক্কা দেওয়া সন্তানকে যে তুমি এগিয়ে আসো। আপনি শুনলে খুশি হবেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানের সফল মাননীয় উপাচার্যের নেতৃত্বে গত শিক্ষাবর্ষ থেকে জেরন্টোলজি অ্যান্ড জেরিয়াট্রিক ওয়েলফেয়ার, যেটাকে আমরা বলি বার্ধক্য এবং প্রবীণ কল্যাণ বিষয়ক একটা মাস্টার্স প্রোগ্রাম চালু হয়েছে। এটা এই অঞ্চলে এই প্রথম। যেমন আপনি বলবেন যে মেডিকেল সায়েন্সে জেরিয়াট্রিক স্পেশালিস্ট নেই, তেমনিভাবে জেরন্টোলজিস্ট ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে বের হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আস্তে আস্তে মনে করি ডক্টর নাইম থেকে শুরু করে ওনারা যারা আছেন একদিনে প্রবীণদের কল্যাণে এগিয়ে আসবে। কারণ 1,20,00,000 প্রবীণ বর্তমানে আছেন যারা বেড়ে যাচ্ছে, এদের চিকিৎসার জন্য চিকিৎসক দরকার। আমাদের প্রচুর সংখ্যক পেডিয়াট্রিশিয়ান আছে, কিন্তু আমাদের দরকার হল জেরিয়াট্রিশিয়ান। তা আমরা সেজন্য বলছি আসলে বার্ধক্য সম্পর্কে আমাদের জানা দরকার। এবং আমি তৃতীয় মাত্রাকে ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গণমাধ্যম কিন্তু প্রবীণদেরকে ইতিবাচকভাবে দেখে না। প্রবীণদের সম্পর্কে যা আসে সেগুলো অনেকটা দেখা যায় অবহেলিত বা অনেকটা নেতিবাচকভাবে। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে স্যাটেলাইট মিডিয়া সবগুলোকে আসলে পজিটিভ এজিং করা। অবহেলাটা কোথায়, কি আমি আপনার কাছে শুনতে আসবো এই বিষয়ে। ডক্টর শামস মনোয়ার যদি একটু বলেন যে বাংলাদেশে যারা প্রবীণ 3টে ভাগে ভাগ করেছেন ডক্টর আতি, তাদের আসলে কি ধরনের সমস্যা, মানে শারীরিক মানসিক কি ধরনের সমস্যা এবং কি ধরনের সমস্যা নিয়ে আসেন, তার চিকিৎসাগুলো কি আছে, আর মেডিকেশনের বাইরে কি ধরনের জীবনযাপন আসলে তাদের করা উচিত? এটা মেইন, উনি যে কথাটা বললেন অবহেলা, এটা কিন্তু মেইন পয়েন্ট। অবহেলাটা কিন্তু আসলে ইন্টেনশনাল অবহেলা তা আমার মনে হয় না আমার প্র্যাকটিস থেকে। এটা মেইনলি অজ্ঞতা। আমার চোখে যেটা পড়ে যে আমাদের দেশে প্রবীণদের সবচেয়ে বড় প্রবলেম, যেটা ক্লিনিক্যাল প্রবলেম সবচেয়ে বড়, সেটা হলো আন্ডার নারিশমেন্ট বা ম্যাল নারিশমেন্ট। এটা বিশেষ করে যারা শহরের বাইরে গ্রামাঞ্চল থেকে আসে, এটা মানে খুব দুঃখজনক যে দেখলে মনে হচ্ছে বয়স 65 দেখা যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে বয়স 80। বেসিক প্রবলেম দেখা যাচ্ছে ওনার শরীর ভেঙে গেছে, পুরো শরীর একদম, কোনো শরীরের মাংসপেশি কিছু নাই, হাড্ডি নরম গেছে। এটা বিশেষত মহিলাদের ক্ষেত্রে এটা। এবং তখন আমি চেক করি যে ওনার ফ্যামিলিকে কেয়ার নিচ্ছে কিনা। ফ্যামিলি কিন্তু মোটামুটি কেয়ারিং, কিন্তু ফ্যামিলি কিন্তু আইডিয়া নেই ওনাকে কিভাবে চিকিৎসা করবে। চিকিৎসা যে অর্ধেক চিকিৎসা যে সিম্পল নারিশমেন্ট থেকে চলে আসে, এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। এটা একটা বিরাট ব্যাপার। ক্লিনিক্যাল চিকিৎসা তারপরে সেটা আলাদা ব্যাপার। এটা যেটা আপনি বললেন একটা আইনের ব্যাপারে, আইন ইমপ্লিমেন্ট করতে যেটা আসলো, যে প্রোটেকশন আইনটা ইমপ্লিমেন্ট করা খুব সহজ ব্যাপার না, কিন্তু একটা সর্ট অফ প্রোটেকশনের কাজ করে একটা চিকিৎসা ক্ষেত্রে। যেটা আমাদের মাঝে মাঝে চোখে পড়ে, খুব রেয়ার যদি খুব রেগুলার ফেনোমেনা না এটা, যে বাবা মাকে চিকিৎসা একটু খরচ বেশি হবে, ছেলেমেয়েরা একটু বুঝে যে না থাক দরকার নেই, বয়স হয়ে গেছে দরকার নেই, এত কিছু লাগবে না। কিন্তু আমি বুঝছি যে জিনিসটা কারেক্ট করছেন না। জিনিসটা চিকিৎসা দিলে একটু ভালো থাকবেন, বেটার থাকবেন। নট নেসেসারি তার লঞ্জিভিটি বাড়বে, কিন্তু কোয়ালিটি অফ লাইফ ডেফিনেটলি বেটার হয়। তো সেই ক্ষেত্রে যখন মনে হয় যে আইনটা কি আমি প্রয়োগ করতে পারবো কিনা, আমি বা কিছু করতে পারবো কিনা, করতে গেলে আমি কি বিপদে বলবো, কে ইমপ্লিমেন্ট করবে, কে চালাবে এটা। তো এটা তখন এই আইনটা দেখে তোমার মনে হলো যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা কিভাবে করতে পারবো, এটা আমার নিজেরও জানা নেই। ওনারা বলবেন এই বিষয়ে যে
তো ক্লিনিক্যাল নিডের মধ্যে আমার সবচেয়ে বড় মনে হয় যে যদি নিউট্রিশন প্রবলেমটা যদি সলভ করতে পারে, এই সিম্পল জিনিসটা যদি একটা আইডিয়া ভালো করে দিতে পারে, যেটা আপনি বললেন অ্যাকচুয়ালি জেনেটিক পপুলেশনের নিউট্রিশনের মধ্যে কোথাও কোনো নিউজ টিউজ কিচ্ছু আসে না। বাচ্চাদের সম্বন্ধে প্রচুর আসে, অ্যাডাল্টদের সম্বন্ধে শরীর ভালো রাখার জন্য প্রচুর আসে, কিন্তু এলডারলি পপুলেশনে কি করতে হবে এটা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো প্রিন্ট পিটে বলেন কোথাও আমি দেখি না। এটা জিনিসটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট ট্রান্সফার অফ নলেজ, আর কিছু না। না, সেটি তো ধরেন এখন তো প্রচুর চিকিৎসকরাও টেলিভিশনগুলোতে অনুষ্ঠান হ্যাঁ, করছেন, এখন তারাও আছে। তো এই বিষয় নিয়ে কথাবার্তা বলেন না। হ্যাঁ, না এক্স্যাক্টলি, আমি অস্বীকার করছি না, এটা একটা অবহেলিত সাবজেক্ট। সেজন্যই এই ধরনের শহরের যারা প্রবীণ তাদের শহরের প্রবীণরা লিটল বেটার অফ, কোনো সন্দেহ নাই। গ্রামের দিকে যে আসে তাদের বেটার অফ, কিন্তু কি ধরনের সমস্যা নিয়ে যান তারা আপনাদের কাছে? প্রবীণদের যে মেইন সমস্যা, প্রবীণদের যেটা বেসিক্যালি বয়সের সাথে যেটা হয় সেটা হলো শরীরের ভিতরে অর্গান ডিজেনারেট করবে, অর্গানটা ইয়াং থাকে না, অর্গানটা আসলে বয়স হয়, অর্গানটা কাজ করার ক্ষমতা একটু কমে যায়, রক্তনালীর ভিতরে চর্বি জমে যায়, কিডনির সক্ষমতা অটোমেটিক্যালি আপনি কি করেন না এখন কমতে থাকে, লিভার ফাংশন কমতে থাকে, ব্রেন শুকিয়ে যায়, তাদের মেমোরি ইম্পেয়ার্ড হয়ে যায়, তারা আগের মতো যতই ফিজিক্যাল ফিট থাকুক আগের মতো থাকতে পারেন না। তাদের চিকিৎসা প্যাটার্নটা একটু ডিফারেন্ট। উনি যেটা বললেন জেনেটিক মেডিসিন অ্যাকচুয়ালি ডেভেলপ করে নাই, কেউ প্র্যাকটিস করে না, এই কারণে ওনার চিকিৎসাটা সেই রাইট চিকিৎসা থেকে ওনারও পান না। যেই ধরনের প্রবণতাগুলোর কথা আপনি বললেন ব্যতিক্রম খুব কম স্বল্প হয়তো, কিন্তু অনেক প্রবীণ আছেন যাদের 80+, 90+, তাদের মেমোরি লস করে না, বেশ শার্প মেমোরি আমি বলতে পারি, যারা হয়তো খুব ডিসিপ্লিন লাইফও লিড করেন না, তারপরে তাদের মেমোরি শার্প, তারা কর্মক্ষম। সেটা কি জেনেটিক কারণে না অন্য কোনো? একটা জেনেটিক ফ্যাক্টর তো একটা অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই। কোনো জেনেটিক ফ্যাক্টরটা একটা জিন, একটা ভালো জিন যারা ক্যারি করে, লং লিভিং ফ্যামিলি জিন ক্যারি করে, তাদের অটোমেটিক প্রোটেকশন থাকে একটা। আমাদের পপুলেশনে সেই জিনটা কিন্তু খুব প্রিভেলেন্ট, খুব কম এটা। তো তার মধ্যে বেশ লাকি দেখবেন আপনারা যে প্রচুর অনিয়ম করেছে কিন্তু স্টিল লিভিং ভেরি ওয়েল, কোনো অসুবিধা নাই, কিছু হচ্ছে না। কিন্তু সেটা আমি এক্সেপশন ধরবো। এটা আমাদের দেশে কমনার যেটা সেটা হলো শরীর ডিজেনারেশন এবং ম্যালনারিশমেন্ট। এটা হলো একটা মেজর প্রবলেম আমাদের জেনেটিক পপুলেশনের। যে আইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যে আইনটি উনি চিকিৎসক হিসেবে বা ওনারা চিকিৎসক হিসেবে কিভাবে প্রয়োগ করতে পারেন, মানে সেরকম কোনো ব্যবস্থা আছে কিনা এই আইনের মধ্যে, বিধান আছে? চিকিৎসক বা যে কোনো, উনি যখন দেখছেন যে একজন প্রবীণ গেলেন ওনার কাছে পেশেন্ট হিসেবে, তার একটা চিকিৎসা দরকার, কিন্তু সে সামহাউ রাদার ছেলেমেয়ের উপরে নির্ভরশীল, অ্যাটলিস্ট আর্থিকভাবে না হলেও নিয়ে গেছে টেক কেয়ার করতে, তারা ছেলেমেয়েরা হয়তো একটা উৎসাহ নিচ্ছে না, ঠিক আছে চিকিৎসা করে লাভ কি? এটা ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন এন্ড ফ্যামিলি টু ফ্যামিলি। এমন ফ্যামিলিও আছে যেখানে প্রবীণকে মনেই হয় না যে তিনি প্রবীণ, এভরিথিং ইজ বিং টেকেন কেয়ার বাই আইদার হিজ সাকসেসর অর সার্টেন ক্লোজ ওয়ান। এখন ধরেন আমি জাতিসংঘের কাজে মাঝে মাঝে বিদেশে গেলে অমুক আইন বলে সবটাই দেখি আমাদের আছে, এবং তখন দু একজন বলে দেয় ইউ হ্যাভ অল দ্য লজ। তখন আমার মনে মনে একটা প্রশ্ন জাগে যেটা সবার সামনে বলতে পারি না, যে there is no dearth of good laws in Bangladesh. It is the dearth of implementation of the good laws neutrally and well. I add the word neutrally and well. Very recently খবরের কাগজ পড়ে দেখেন সাধারণ মানুষ কি বলতেছে, আপনি যে কাজ করছেন সেটা করতে যেও আপনি তারতম্য করছেন। এখন আমি ওই তারতম্য ইশারা আকেলমানকে লিয়ে কাফি, এই কথাটা আমি বিশ্বাস করি। আমাদের দেশে সিনিয়র সিটিজেন বলে একটা শব্দ আছে, সব জায়গাতেই আছে। আমরা আশা করছি, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিগত কয়েক বছর ধরে চেষ্টা করছে। এবার অনেক দেশে ইভেন ভারতীয় সিনিয়র সিটিজেনদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা আছে, বাংলাদেশে সেটি আছে। আপনি বিমানের টিকিট কাটবেন, জায়গা নাই, যদি সিনিয়র সিটিজেনের কার্ডটা থাকে ইউ উইল গেট দি প্রেসিডেন্স ওভার আদার্স। তারপরে ডিসকাউন্ট পান তারা, রেলে পান। আমরা এখন ডিসকাউন্টের কথা নাই বা গেলাম, আমাদের প্রেসিডেন্সটা দেয়া হোক। এই হোপফুলি আপনার দরকার নেই, কিন্তু অনেকের আছে, যেটা তো আতিক সাহেব বললেন যে টাকার অঙ্ক বেড়েছে, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আইন থাকলেই হবে না, আইনটাকে মানে পালন করতে যে আপনি কতখানি স্বেচ্ছায় করছেন আর কতখানি মানে বাধ্য করাচ্ছেন। যদি এই আইনটা স্বেচ্ছায় কেউ মেনে নিত তাহলে নাথিং লাইক দ্যাট। সিনিয়র সিটিজেন কার্ডটা হলে অন্তত আপনার একটা ক্রিডেন্সিয়াল থাকবে, দ্যাট ইউ আর হোল্ডার অফ এ কার্ড।
ইলেকশন কমিশনের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা করার চেষ্টা করছে। আমরা আশাবাদী যে সামনে মাসের 19 তারিখে আমরা জাতির সামনে পজিটিভ কিছু আমাদের মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে বলাতে পারবো। আমরা কাজ করে যাচ্ছি এ ব্যাপারে। তবে এখানে দুটো জিনিস আছে, সোশ্যাল ফ্যাসিলিটিস ফর দ্য ওল্ডার পারসনস, এটা বোধহয় সবচেয়ে বড় দরকার। আপনি যদি আপনার মুরব্বীকে না মানেন, আপনার শিক্ষককে না মানেন, আপনার আগে তো হস্তলিপি বলে একটা বই ছিল, ছাত্র অবস্থায় দেখেছি, ওখানে লেখা থাকতো সর্বদা সত্য কথা বলিবে, গুরুজনদের মান্য করিবে, আদর্শলিপি। আজকাল এগুলো নাই, অনেস্টলি স্পিকিং এগুলো নাই। এখন সর্বদা মিথ্যা কথা বললেও কেউ দেখছে না, আর মিথ্যা কথা বললে কেউ ধমক দেওয়ারও লোকের অভাব, আমরা ধমক দিতে পারছি না। দেয়ার ইজ দি ডার্থ। সেই জন্য কনভেনশন ইজ মাচ বেটার দেন ল। এখন এই যে আমি সিনিয়র সিটিজেনের কথাটা বলছি, আপনি প্লেনের টিকিটেই যান, বাসে তো অনেক জায়গাতে লেখা থাকে 2 জন সিটটা রেখেছে মহিলাদের জন্য। অনেক জায়গাতে দেখছি জওয়ানরা মহিলার সিটটাই আগে দখল করে নিচ্ছে। এখন আমরা বাসে কিন্তু ওই বয়স্কদের জন্য 2টো সিট রাখতে যাচ্ছি। একজন সেদিন আমাদের এই ওয়ার্কিং গ্রুপে প্রশ্ন করলো যে স্যার মহিলাদেরই সিট থাকে না, তো বয়স্করা তো আরো দুর্বল, এরাকে তো আরো ধাক্কা দিয়ে দিবে। আমাদের বাবা প্রথমে ধাক্কা খেতে হবে, এই খেতে 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 একটা সেন্সেশন আসবে, অ্যাওয়ারনেস আসবে, তখন কিন্তু ল উইল নট বি ইমপ্লিমেন্টেড কম্পালসারিলি, ইট উইল বি অটোমেটিক ফ্রম ইউর হার্ট। আমি আরেকটা কথা বলবো যে সিকিউরিটি বলে একটা জিনিস আছে। আপনি ঢাকা শহরের ট্রাফিকে যদি ধরেন, আজকাল প্রায় শুনছেন যে ট্রেনের ধাক্কায় এ মরছে ও মরছে, বাসের ধাক্কাও কম মরছে না। এখন বাস যখন যাচ্ছে তখন সাধারণ লোক জেব্রা ক্রসিং তো দূরের থাকুক, যখন তখন যেখান দিয়ে যাচ্ছে। এখন বয়স্ক লোক যদি ওইভাবে যায় এবং তার যদি পোশাক আশাক একটু ঢিলে ঢালা হয়, তাহলে কিন্তু তার আরো সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। সেই জন্য আমি মনে করি দৈব দুর্ঘটনা এবং ন্যাচারাল প্রাকৃতিক দুর্ঘটনা, এই দুটো থেকে বোধহয় বয়স্কদের দেখার জন্য খানিকটা ডিজেবলদের যেরকম আপনারা সম্মান করেন, সহানুভূতি দেখান, এখানে আমি অনুকম্পা নয়, সম্মান দেখান বয়সকে। এবং সেই জন্য আমি আবার আমার ওই কথাই বলছি যে সব আইন মানা যায় না, আইন নিজের মধ্যে থেকে আসতে হবে। এই কালচারটা গড়ে উঠুক, তাহলে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ পাবো। আসলে কথাগুলো সবই ঠিকই আছে, কিন্তু কথা হলো আইন কেন করি? আমাদের রোমান দার্শনিকরা বলছিলেন মানুষ মাত্রই পাপাচারী, অর্থাৎ মানুষ সুযোগ পেলে খারাপ কাজটি করে। মানুষকে খারাপ কাজের হাত থেকে রক্ষা করতে হলে আইন দরকার, এবং সে কারণে কিন্তু আমরা আইনগুলো করি। আপনি শুনলে খুশি হবেন যে আমাদের দেশে একটা আইন আছে, ম্যান্ডেটরি রিটায়ারমেন্ট, অর্থাৎ বাধ্যতামূলক অবসর। কিন্তু আমরা কি বলতে পারি না যে ম্যান্ডেটরি রিটায়ারমেন্ট ইজ এ গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস? আমার বয়সের কারণে আপনি আমার কাজের থেকে বের করে দেবেন, এটা তো হতে পারে না। আমি কর্মক্ষম, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন যে সেটা হলো যে এখন আমাদের রিটায়ারমেন্ট এজ, আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ দিই, 2 বছর বাড়িয়েছে, 59 হয়েছে, কিন্তু এখন আমাদের গড় আয়ু হলো প্রায় 70 বছর। এই মাঝখানের যে 11 বছর, এই 11 বছর জাতির রিসোর্সটা এটা কি হবে? আমি শুনে খুশি হলাম যে আমাদের সামনেই 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা হতে যাচ্ছে, এবং সেখানে কিন্তু এই বিষয়ে একটা চিন্তা করা হচ্ছে যে এই রিসোর্স গ্রুপ, অর্থাৎ অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা জ্ঞান নিয়ে যারা 59 বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন, তারা আগামী 10-11 বছর বসে থাকবেন, তাদের কিভাবে কর্ম আবার জড়িত করা যায়, এটা একটা চিন্তা হচ্ছে। এবং আপনি শুনলে খুশি হবেন যে আজকের পত্রিকাতে আছে যে সরকার চিন্তা করছে এর আগে জাতীয় বেতন কাঠামোতে একটা পরিবারের সদস্য ধরা হতো স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে। আমরা খুবই আনন্দিত যে জাতীয় প্রবীণ বিষয়ক নীতিমালা হওয়ার পর এখন 6 জনকে ধরা হচ্ছে, অর্থাৎ পিতা মাতাকেও সেখানে নিয়ে আসা হচ্ছে। এবং আমাদের এই জাতীয় নীতিমালা এটাকে বাস্তবায়ন করার জন্য একটা সাব কমিটি আছে, যেখানে স্যারও আছেন জড়িত, প্রফেসর এমআর খানের নেতৃত্বে। সেখানে কিন্তু আমরা আবাসনের ক্ষেত্রে বলা হচ্ছে যে বাড়িতে আমাদের রুম আছে, লিভিং রুম, আমাদের বেডরুম আছে, চিলড্রেন রুম আছে, সার্ভেন্টস রুম আছে, আমাদের স্টোর রুম আছে, কিন্তু এখন বলা হচ্ছে আমরা চাই প্যারেন্টস রুম থাকা উচিত। অন্তত পক্ষে এই ব্যবস্থা থাকলে পিতামাতা একটু অন্তত পক্ষে স্বস্তিতে থাকতে পারবেন। আপনি দেখেন যে জাতিসংঘ বারবার বলছে যে বার্ধক্যে এসে আমরা 2টো জিনিস চাই। একটা হলো অ্যাক্টিভ এইজিং, অর্থাৎ আমি বার্ধক্যে এসে যেন আমি কর্মক্ষম থাকতে পারি। আপনি শুনলে ভালো লাগবে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদ, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা, এমনকি গণমাধ্যম,
এই সব জায়গায় নেতৃত্ব দিচ্ছেন কিন্তু প্রবীণরাই। কেন আমরা প্রবীণকে মনে করি যে তাকে রিটায়ারমেন্টে দিতে হবে? তারা তো কেউ রিটায়ারমেন্টে যান নাই, বরঞ্চ সক্রিয় থেকে কিন্তু তারা আমাদের জাতিকে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আপনি দেখবেন যে বলা হচ্ছে যে আমাদের সবচেয়ে মুশকিল হলো যে জাতিসংঘ বারবার বলছে যে বার্ধক্য হলো লাইফ লং প্রিপারেশন। আমাদের সারা জীবন ব্যাপী একটা প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের জীবন শেষ পর্যায়ে এসে বার্ধক্যে পৌঁছবে। কিন্তু আপনি দেখেন নতুন প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? খাদ্যে প্রচন্ড ভেজাল, ঔষধে ভেজাল, এবং নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে আপনারা ভালো করে জানেন যে অতি অল্প বয়সে নানা ধরনের অসুবিধার মধ্যে তারা পড়ে যাচ্ছে। আমাদের কি উচিত না যে এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য, যে কারণেই কিন্তু জাতিসংঘ এবারের যে থিমটা করেছে যে সবার জন্য একটা সুন্দর একটা সমাজ, একটা পৃথিবী আমরা করতে চাই। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের গণমাধ্যমের ভূমিকা অসম্ভব রকম, কারণ গণমাধ্যমের প্রতি প্রত্যেকটা মানুষেরই আকর্ষণ আছে। এবং আজকে আমি নিশ্চিত যে এই তৃতীয় মাত্রার এই এপিসোডটা দেখে অনেকে অনেক উপকৃত হবে, একটা ধাক্কা তার মধ্যে আসবে যে আমিও বোধহয় প্রবীণ হয়ে যাচ্ছি, আমাকেও প্রস্তুতি নিতে হবে বার্ধক্যের জন্য। এটা সত্যি। আমি শামস মোনার যে বার্ধক্যজনিত কিছু রোগের কথা বললো তার সাথে আরও কিছু যোগ করতে চাই। এই যেমন আমরা আজকে এখানে 5 জন বসে আছি, আমরা কিন্তু জানি না খেয়ে একটা বয়সে যে ডিমেনশিয়ার পেশেন্ট হব, খেয়ে আমরা আলঝেইমার্সের পেশেন্ট হব। ব্যাপার হলো তাই, ফ্যামিলিতে যদি একজন ডিমেনশিয়ার পেশেন্ট থাকে, একজন আলঝেইমারের পেশেন্ট থাকে, সেই পেশেন্টের টেক কেয়ার করার মতো নলেজ কিন্তু ফ্যামিলি মেম্বারদের নাই। এই যে আমরা রিটায়ারমেন্ট রিসর্ট বা রিটায়ারমেন্ট হোমের কথা বলছি, তার পাশেই যে আমরা এই ধরনের হসপিটাল, স্পেশালাইজড হসপিটালের কথা বলছি, আপনি জানেন একটি বৃদ্ধ মানুষকে হ্যান্ডেল করাটার জন্য কিন্তু স্পেশাল ট্রেনিং দরকার হয়। একজনকে চেয়ার থেকে আপনি উঠাবেন, একজনকে হুইল চেয়ারে বসাবেন, এবং তাকে যে ওই বয়সে যেই ট্রিটমেন্টের সাথে সাথে তার ডেইলি রুটিনের মধ্যে যেই চেঞ্জটা আনতে হবে, সেটার জন্য কিন্তু আপনার প্রপার ট্রেনিং দরকার হবে। যার জন্য তার বাথরুমের কোয়ালিটি, তার বাথরুমের স্পেশাল ফিচার্স, কতগুলো স্পেশাল ফিচার না থাকলে সেই বাথরুমে বসতে পারবে। আপনি দেখেন বৃদ্ধদের জন্য বিভিন্ন এয়ারপোর্টে, বিভিন্ন হোটেলে, রেল স্টেশনে আলাদা টয়লেট থাকছে, সেই টয়লেটে ধরে বসার মতো ব্যবস্থা থাকছে, হুইল চেয়ার ঢোকার ব্যবস্থা থাকছে। আমাদের দেশে সেই জিনিসগুলো হয়তো অদূর ভবিষ্যতে আসবে, কিন্তু এই জিনিসটা পরিবার পর্যায় থেকে শুরু করতে হবে। পরিবারের মধ্যেও সেই এডুকেট করতে হবে নিজেদেরকে যে আমরা বৃদ্ধদের হ্যান্ডেল করার জন্য কি উপায়। এখন পরিবার যখন একসাথে আমরা থাকি, প্যারেন্টস রুম নিয়ে যখন, চিলড্রেন রুম নিয়ে যখন একটা পরিবার থাকে, তখন এই ধরনের প্রবলেমগুলো এভাবে সলভ করা সম্ভব। কিন্তু এটাও তো সত্যি যে এই মুহূর্তে যদি আমরা এই, আপনি বলেন সামর্থ্য যাদের আছে, হ্যাঁ আমি তাদের নিয়েই কথা বলছি, এই মুহূর্তে ঢাকাতে যারা বসবাস করছি, গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরা, ধানমন্ডি, বসুন্ধরা, এসব এলাকাতে কি থাউজেন্ডস অফ কাপল নাই যারা লিটারেলি লিভিং অ্যাট দ্য মার্সি অফ বুয়াজ অ্যান্ড দারওয়ানস? তাদের টেক কেয়ার করছে বুয়ারা, এবং যাদেরকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যায় না, যাদেরকে দারোয়ানের বাজার করে দিলে তাদের বাজারটা হয়, ড্রাইভার যদি তার বাজার করে দেয় তাহলে বাজার হয়, বুয়া রান্না করে দিলে বাজার হয়। সুতরাং আমরা এই দিকটা তো আমাদের দেখতে হবে। কিন্তু তাদের কিন্তু টাকার কোনো অভাব নেই, তাদের ক্যাপাসিটি আছে। সন্তানরা সব হয় বিদেশে থাকেন, নয় কাজের কারণে দূরে থাকেন, যেটা ন্যাচারাল। দুজন থাকলে তো ভালো, অনেক জায়গায় একজন আছে, অনেক জায়গায় একজন আছে। কোন কোন জায়গায় আমরা কি দেখছি যে একজন থাকার কারণে এই যে বুয়াজ এন্ড দারোয়ানস এন্ড ড্রাইভার্স, এরা অ্যাডভান্টেজ নিচ্ছে, এরা কোনো কোনো পর্যায়ে খুন করে টাকা পয়সা নিয়ে চলেও যাচ্ছে, মেরেও ফেলছে। তো এই জিনিসটাকেও কিন্তু আমাদের দেখতে হবে। সুতরাং আজকে আমরা যে রিটায়ারমেন্ট রিসোর্ট বা রিটায়ারমেন্ট হোম বা রিটায়ারমেন্ট ভিলেজ, এই কনসেপ্টগুলোর কথা আমরা বলছি, তার বলার পেছনে কারণই সেটা হলো যে একটা পার্টিকুলার বয়সে এসে, যেমন আজকে একটু আগে আমি এনামুল হক স্যারকেই বলছিলাম যে স্যার একটা পর্যায়ে এমন হতে পারে আমি আমার বাড়িতে আছি, আমার টাকা আছে, পয়সা আছে, দুপুরবেলা পাবদা মাছ খেতে ইচ্ছে হলো, আমি যদি বুয়াকে বলি, বুয়া আমাকে ধমক দিয়ে বসতে পারে, বলতে পারে বেটা সারা জীবন খাসনি, তুই এখন আর পাবদা মাছ খেতে চাস কেন, আমি কোত্থেকে আনবো, কাকে দিয়ে কিনাবো, কখন রান্না করব। সুতরাং ওরা তো আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য দিবে না, আমার যে একাকিত্ব সেটার কোনো মূল্য দিবে না, আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য দিবে না। সুতরাং আমাদের ন্যাশনাল লেভেলে যেরকমভাবে পলিসি হচ্ছে, ঠিক প্রাইভেট সেক্টরে এইভাবে রিটায়ারমেন্ট রিসোর্ট এবং রিটায়ারমেন্ট হোমগুলো যদি তৈরি হয়, ভিলেজ যদি তৈরি হয়, তাহলে এই একাকিত্বকে দূরে সরিয়ে দিয়ে আমরা আমাদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্য যেন তৈরি করতে পারি, একটা সোসাইটি যেন তৈরি করতে পারি, সেই প্রচেষ্টাই আমরা আছি সবার জন্য। আপনি যেমন একটা কথা শুধু বললেন, তার সাথে যে কাজের মেয়েদের কথা বলছেন, যে যারা আপনি দেখবেন সারা বিশ্বব্যাপী সমস্ত প্রফেশনালস যারা
তারা সবাই কিন্তু ওল্ডার পার্সনদের ডিসক্রিমিনেট করে। এবং আমাদের দেশে যারা মেইড বলি আমরা, কাজের লোক, তারা কিন্তু যদি গৃহকর্ত্রী অল্প বয়সী থাকেন, মাঝ বয়সী থাকেন, তার প্রতি যতটুকু অ্যাটেন্টিভ, যদি প্রবীণ হন, কখনোই তারা অবহেলা করেন। এক্স্যাক্টলি। ডক্টর শামস, আমার একটা ওই যে রিটায়ারমেন্ট বয়স একটা বললেন, এই জিনিসটা নিয়ে আমার কিছু বলা আছে। ক্লিনিক্যাল মেডিসিনে হিউম্যান বডি রিটায়ারমেন্ট কোনো জিনিস নাই। কোনো হিউম্যান রিটায়ার করবে যখন সে চলে যাবে, শেষ, মরে যাবে, তখন। রিটায়ারমেন্ট জিনিসটা একটা যেটা বলা হয়, যেটা করা, এটা বেসিক্যালি আর্টিফিশিয়াল রিটায়ারমেন্ট, যেটা আপনি বললেন, এটা আসলে খুবই ভালো জিনিস। আমি ফিজিক্যালি ডিসেবল যদি হয়ে যান, হ্যাঁ ডিসেবল, হ্যাঁ সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু একজন ফিট পার্সনকে 59 বয়সে রিটায়ার করে দেওয়া একটা মানে পিক অফ এক্সপেরিয়েন্স আমরা মিস করি, যে তারপরে 10 বছর, এটা যে কি পরিমাণ লস, একটা মানে ন্যাশনাল লস বলার মতন না। তো এটা ইউটিলাইজ করা যায় যে কত বড় জিনিস, যেটা আমি বলে যে জানতাম না আমি জিনিসটা, যে 7-5 প্ল্যান এটা আসছে জিনিসটা। ডক্টর হককে জাতিসংঘ ব্যবহার করছে, বাংলাদেশ ব্যবহার করছে না। পৃথিবীর সবখানে ব্যবহার করে। একজন এক্সপেরিয়েন্স এডুকেটেড, এক্সপেরিয়েন্স প্রফেশনাল কেন কাজ বন্ধ করে দিবে? কাজ বন্ধ করা মানে সে বেসিক্যালি তখনই সে জড়াবস্থা হয়ে যায়, সাইকোলজিক্যাল চেঞ্জ হয়ে যায়। এই রিটায়ারমেন্ট শব্দটাই আমার কিছু পছন্দ না। অ্যাকচুয়ালি হিউম্যান বডির কোন রিটায়ারমেন্ট নাই কোনো। তাহলে আরো বিস্তারিত নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আলোচনা করবো। আমরা একেবারেই শেষ প্রান্তে, আগামীকাল চ্যানেল আইয়ের জন্মদিন, যদি আপনাদের কোনো পরামর্শ, শুভেচ্ছা থাকে 30 সেকেন্ডস করে। ডক্টর নাঈম, আপনি নানাভাবে আপনি, যেহেতু কাকতালীয় হোক বা যে কোনো ভাবেই হোক, চ্যানেলের জন্মদিন এবং বিশ্ব প্রবীণ দিবস একসাথেই পালিত হচ্ছে। সারা বিশ্বব্যাপী এটা 24th সেলিব্রেশন অফ দি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সনস। সুতরাং কালকে চ্যানেলের জন্মদিনে, যদিও চ্যানেলে মাত্র 16 বছরে পা দিচ্ছে, চ্যানেলাই তো ষোড়শী হচ্ছে কাল, কিন্তু আমি মনে করি সেই চ্যানেলের জন্মদিনেও যেন চ্যানেলের পক্ষ থেকে প্রবীণদের জন্য কথা বলা হয়, যে প্রবীণদের দেখভালের ব্যাপারে আমাদের উপরে অনেকটাই দায়িত্ব বর্তায়, এবং সেই দায়িত্ব পালনে সচেতনতা যেন আমরা তৈরি করতে পারি নিজেদের মধ্যে, এবং এদের প্রতি আমাদের ইকুয়ালি পেডিয়াট্রিক যেমন, ঠিক একইভাবে জেরিয়াট্রিক ট্রিটমেন্ট, ফ্যাসিলিটিস, এভরিথিং আমাদের এনশিওর করতে হবে। ডক্টর আতিকুর রহমান, আমরা যেটা বলছি যে আসলে এই চ্যানেল আইতে কিন্তু একঝাঁক অত্যন্ত আলোকিত মানুষ আছেন, এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে বাংলাদেশের গণমাধ্যমে শিশুদের জন্য, নারীদের জন্য, যুবকের জন্য আলাদা বিট আছে, কিন্তু প্রবীণদের জন্য কোনো বিট নাই। আমরা মনে করি চ্যানেল আই এই বিট নিয়ে এগিয়ে যাবে, এবং এই চ্যানেল আইয়ের মধ্য দিয়ে নিয়মিত যদি প্রোগ্রাম করা যায়, তাহলে আমাদের দেশ, জাতি, আজকের নবীন, আগামী দিনের প্রবীণ, অর্থাৎ আজকের নবীন চ্যানেল আইয়ের নেতৃত্বের মধ্য দিয়ে গণমাধ্যমের সহযোগিতায় ভালো বার্ধক্য তারা কাটাতে পারবে। আমরা সেটাই আশা করি চ্যানেল আইয়ের কাছে। ডক্টর শামস মানওয়ার, চ্যানেল আইকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা করার জন্য, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য। চ্যানেল আইয়ের এক্সটেন্সিভ রিসোর্স, এক্সটেন্সিভ নেটওয়ার্ক, এবং এই মেসেজগুলো চ্যানেল আই যদি ভবিষ্যৎ দিতে পারে, তাতে উপকার অ্যাকচুয়ালি যেটা বললেন আমাদেরই হবে। আমরা যখন প্রবীণ হবো, আমরাই সেই বেনিফিটটা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর হক, আমার বিভিন্ন বুজুর্গদের কথা শুনে আমার একটা ছোট্ট কাহিনী মনে পড়ছে। 1968 সালে ওয়াশিংটনে কোনো একটা কোর্সে আছি, চাকরি করি। তো সেখানে 7 দিনের জন্য ওরিয়েন্টেশন হয়, WIC, ওয়াশিংটন ইন্টারন্যাশনাল সেন্টার। তো একজনকে এক নিয়ে যায়। তো আমাকে নিয়ে গেল রুজভেল্ট হাউস। তখন আমি জানতাম না হোয়াট ইজ দিস। ওখানে যে দেখলাম যে বেশ কিছু মহিলা, তারা এখানে এক একজন এক একটা ঘর, সেটা আপনার সুটি বলেন বা ভাড়া করাই বলেন। দু একটা মহিলাকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে হলো, কিন্তু হঠাৎ একটি মহিলা আমার কাছে এসে, আমি একাই নই, 32টা দেশের লোক আছে আমরা, একেবারে গায়ে হাতটা দিয়ে বললো যে হোয়াট এ লাকি ডে, ইউ আর হিয়ার। তা আমি বুঝতে পারছি না। তার মধ্যে বিকজ আই এম হ্যাপি, বিকজ আই হ্যাভ রিসিভড এ লেটার ফ্রম মাই সান। এই যে সান্নিধ্য, চিঠির মাধ্যমে সে ছেলেকে কাছে পেয়েছে, তার সাইকোলজিক্যালি সে যে কতখানি আমি আপনাদের এই কথাটা বললাম এই জন্যে, সবসময় অর্থ দেওয়া হয় না, সবসময় নীতি আইন দেওয়া হয় না। আপনার মনের দিক থেকে আপনি আপনার মুরব্বীদের, বাবা হতে পারে, মা হতে পারে, নানা হতে পারে, এখানে কনস্টিটিউশনে 15 অনুচ্ছেদে এটার কথা আছে, আর নতুন আইনেও এখানে বলা আছে যে গিভ দেম মেন্টাল এনকারেজমেন্ট। আমার মনে হয় কম্পিউটার হয়তো চিঠিপত্র পাওয়া বন্ধ হয়ে গেছে সবই এতে, তো এখন আর কিছু না পারি, আমরা তাদেরকে সঙ্গ দিই, সান্নিধ্য দিই, এটাই সবচেয়ে বড় দান।
এবং তাহলে কিন্তু ওই যে 51বর্তী পরিবার নাই, কিন্তু তার স্বাদ কিছুটা থাকবে। ভবিষ্যতে আপনাদের মাধ্যমে ওই যে একটা কথা আছে, প্রচারেই প্রসার। চ্যানেল আই আগামীকাল সুন্দরভাবে এই আমাদের এই বক্তব্যগুলো তুলে ধরুক, এটাই বোধহয় দেশের জন্য অনেকখানি হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা আপনারা সবাই জানেন, ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনার প্রতি মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপডেট দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর শামস মনোয়ার, ডক্টর সরদারে নাইম, ডক্টর নামুল হক এবং ডক্টর এস মাতিকুর রহমান, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান সময় দেওয়ার জন্য। দর্শক, সারা বিশ্বের এবং বিশেষ করে বাংলাদেশের অবশ্যই প্রবীণদের জন্য আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। এবং আগামীকাল চ্যানেল আইয়ের জন্মদিন, মাত্র 16 বছর বয়সে পদার্পণ করছে, তারুণ্যের 16। এই তরুণ চ্যানেলটিতে কালকে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। যারা আসতে পারবেন, এখানে নানা ধরনের অনুষ্ঠান হবে। সকল প্রবীণ যারা আসতে পারবেন তাদের জন্য আমন্ত্রণ থাকলো। চ্যানেল আইয়ের সঙ্গে, এই তরুণ চ্যানেলটির সঙ্গে তারা সময় কাটাবেন। যারা আসতে পারবেন না তারা চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখবেন, এটি আমাদের প্রত্যাশা, এবং সবসময় চ্যানেল আইয়ের সঙ্গে থাকবেন। এবং আমরা চেষ্টা করব প্রবীণদের জন্য, কারণ প্রবীণরাই হচ্ছে পথের দিশা এবং তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু এটুকু আমরা প্রত্যেকে মনে রাখবার চেষ্টা করি যে আমিও বেঁচে থাকলে একদিন প্রবীণ হব। যে প্রবীণকে আজকে আমি অবহেলা করছি, সেই পরিণতি বা তার চাইতে করুণ পরিণতি আমার নিজেরও একদিন হতে পারে। শুধু এটুকু যদি আমরা মাথায় রাখি তাহলে অনেক সমস্যার সমাধান হবে। এর জন্য ওই আইনের দ্বারস্থ হতে হবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা, বিশেষ করে প্রবীণদের জন্য এবং চ্যানেল আইয়ের দর্শকদের জন্য।